গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হ্যারিয়েট বিচার স্টোয়ের লেখা আঙ্কেল টমস কেবিন। আজ একাদশ এবং শেষ পর্ব। কখনো কখনো জীবনে এমন একটা দুর্বিষহ মুহূর্ত আসে যখন মনে হয় বাঁচার চাইতে মরাটা বুঝি অনেক সহজ। এই বোধটা সাধারণত জন্ম নেয় নিঃসীম একটা হতাশার মধ্যে থেকে। অথচ কোনো শহীদ যখন মৃত্যুর মুখোমুখি দাঁড়ায়, দুঃসহ যন্ত্রণার মধ্যেও অনুভব করে চিরন্তন একটা গৌরবের জন্মলগ্ন। ঠিক তেমনিভাবে টমও যখন তার জল্লাদের সামনে বুক টান করে দাঁড়িয়েছিল, স্পষ্টই অনুভব করতে পারছিল তার অন্তিম লগ্ন ঘনিয়ে এসেছে। দুঃসাহসী একটা গৌরবে তার বুকটা ফুলে উঠেছিল। মনে হয়েছিল করুণা ঘন যিশুর উজ্জ্বল মুখখানা স্মরণ করতে করতে সে যে কোনো অত্যাচার আর আঘাত সহ্য করতে পারবে। কিন্তু জল্লাদের ছায়াটা দূরে মিলিয়ে যেতে না যেতেই টমের সেই আবেগ বিহ্বল মুহূর্তটাও কেমন যেন স্তিমিত হয়ে গেল। ফিরে এলো দুর্বিষহ যন্ত্রণা আর ক্লান্তি। অর্ধ অচেতন নিঃসঙ্গ একটা হতাশার মধ্যে সে ধীরে ধীরে তলিয়ে যেতে লাগল। ক্ষতস্থান শুকিয়ে আসতে না আসতেই লেগ্রি তাকে নিয়মিত তুলা তোলার কাজে লাগিয়ে দিল। দিনের পর দিন পরিশ্রম আর ক্লান্তি ছাড়াও বিদ্বেষ ভরা নিচমনা ইতরটার যত রকম অন্যায় আর অশুভ ইচ্ছা টমকে কেবলই উত্ত্যক্ত করে তুলত, ভেঙে দিত তার ধৈর্যের বাঁধ। চারপাশে হীন ও রুক্ষতার মাঝে বাইবেলটাই ছিল তার একমাত্র সান্ত্বনা। আগে অবসরের সময়ে যাও বা আগুনের সামনে বসে একটু আধটু পড়তে পারত, সেরে ওঠার পর এখন আর তাও পারে না। অবসর কোথায়? তুলো তোলার এই মরশুমে লেগ্রি কাউকে একটা মুহূর্ত ফুরসত দেয় না। ওদের জীবনে রবিবার বা ছুটি বলে কিছু নেই। এখন সারাটা দিন অমানসিক পরিশ্রম আর নিষ্ঠুর আচরণ সহ্য করার পর যখন কাজ থেকে ফিরে আসে, নিজেকে মনে হয় একেবারে যেন নিঃশেষ হয়ে গেছে। একটু পড়ার চেষ্টা করলেই চোখ দুটো ঝাপসা হয়ে আসে, মাথাটা ঝিমঝিম করে, ইচ্ছে করে অন্যদের মতো নিজের দেহটাকেও একেবারে টান টান করে মেলে দিতে। এইরকম অদ্ভুত একটা মুহূর্তে টমের ধর্মীয় বিশ্বাস, তার নিবিড় আত্মপ্রত্যয় বুঝি দুলে ওঠে। চোখের সামনে প্রতিদিনই সে দেখে প্রতিটা সত্তা অবদমিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, আর জয়ী হচ্ছে যা কিছু অশুভ। ঈশ্বর কিন্তু একটা প্রতিবাদও করছেন না। দিনের পর দিন, মাসের পর মাস এই যে দুঃখ, এই অন্ধকারের বিরুদ্ধে সে একাই নিজের সত্তার সঙ্গে সংগ্রাম করে, আর চোখ বুজে ভাবে মিসেস শেলবিকে পাঠানো মিসেস ওফেলিয়ার লেখা চিঠিটার কথা। ঈশ্বর নিশ্চয়ই তাকে উদ্ধার করার জন্যে কাউকে না কাউকে পাঠাবেন। মাসের পর মাস সে ব্যাকুল আগ্রহে প্রতীক্ষা করতে থাকে, কিন্তু কাউকে আসতে না দেখে তার বুকের ভেতরটা আরও গাঢ় বিষণ্ণতায় ভরে ওঠে। কখনো কখনো মনে হয় ঈশ্বর বোধহয় সত্যিই তাকে ভুলে গেছেন। সেই ঘটনার পর আরও দু একবার সে কেসিকে দেখেছে, কখনো বা এমিলিনের সঙ্গেও চোখাচোখি হয়েছে, কিন্তু সে শুধুমাত্র কয়েক পলকের জন্যে। কথা বলার কোনো সুযোগ ঘটেনি। একদিন সন্ধ্যাবেলায় ক্লান্ত শ্রান্ত দেহে কাজ থেকে ফিরে টম পোড়া কিছু কাঠ দিয়ে আগুন জ্বেলে খাবার তৈরি করছিল, আর চিহ্নিত জায়গায় বাইবেলখানা খুলে বারবার পড়ার চেষ্টা করছিল। কিন্তু অল্প আলোয় প্রায় কিছুই দেখতে পাচ্ছিল না। গভীর একটা দীর্ঘশ্বাস ফেলে বাইবেলটা মুড়ে সে আবার পকেটে রেখে দিল। ঠিক তখনই তার পেছন থেকে কে যেন কর্কশ গলায় হেসে উঠল। চমকে পেছন ফিরে তাকাতেই টম দেখতে পেল দরজার সামনে লেগ্রি দাঁড়িয়ে রয়েছে। তাহলে বুঝতেই পারছিস ওটা তার কোনো কাজ হবে না? দে দে, ওই জঞ্জালটাকে বরং ছুঁড়ে ফেলে দে। লেগ্রির বিদ্রুপের ভঙ্গিটা ক্ষুধা, শীত বা নগ্নতার চাইতে আরও কুৎসিত, আরও নির্মম হয়ে বিঁধল টমের বুকে।
তাই কোনো কথা না বলে সে চুপ করে রইল। লেগ্রি বলল, তুই সত্যি বোকা, আমি তোর ভালোই করতে চেয়েছিলাম। ইচ্ছে করলে তুই সাম্বার কুইম্বোর চাইতে অনেক ভালো থাকতে পারতি। মাঠে মাঠে এত পরিশ্রম করতে হতো না, হাতে যেমন প্রচুর সময় পেতি, তেমনি সবার উপর খবরদারিও করতে পারতি। ভেবে দেখ, এখনো সময় আছে। নোংরা ওই জঞ্জালটা আগুনে ফেলে দিয়ে তুই বরং আমার গির্জায় যোগ দে। না স্যার, আমি সেটা পারি না, শান্ত স্বরেই টম জবাব দিল। কেন পারিস না? তুই তো নিজের চোখেই দেখতে পাচ্ছিস তোর ঈশ্বর তোকে সাহায্য করছে না। ঈশ্বর যদি থাকতো, আমার সঙ্গে তোর কোনোদিন দেখাই হতো না। ওই ধর্মটর্ম সব বাজে কথা, মিথ্যা একটা অজুহাত। আমি তোর ঈশ্বর, আমার কথা মেনে চললে তবু বরং তোর জন্য কিছু একটা করতে পারবো। তা হয় না স্যার, ঈশ্বর আমাকে সাহায্য করুন বা নাই করুন, আমি তাকে কোনো মতেই ত্যাগ করতে পারি না। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার প্রতি আমার বিশ্বাস আমি কিছুতেই হারাব না। ঠিক আছে, আমিও দেখব তুই হারাস কিনা। মনে রাখিস, শায়েস্তা তোকে আমি করবই করব। তখন দেখব কোন ঈশ্বর এসে তোকে রক্ষা করে। টমের গায়ে থুতু ফেলে বুট দিয়ে মারিয়ে লেগ্রি চলে গেল। অবজ্ঞায় ভরা মুনিবের এই নিষ্ঠুর আচরণ টমের অন্তরকে ভারী একটা বোঝার মতো দুর্বিষহ করে তুলল। বিবশ করে দিল তার দুঃখ, বেদনা, আনন্দ আর সাহসকে। নিভে আসা আগুনের সামনে সে অনেকক্ষণ ধরে চুপচাপ বসে রইল। মনিবের নির্মম বিদ্রূপ তাকে যতই পাঁকের অতলে তলিয়ে দিতে চাইল, মরিয়া হয়ে সে ততই চিরন্তন পথের কাঁটাটাকে আঁকড়ে ধরে থাকার চেষ্টা করল। বসে থাকতে থাকতে একসময় তার চোখের সামনে সব কিছুই কেমন যেন ঝাপসা হয়ে গেল। আর অনেক দূরে স্পষ্ট হয়ে উঠল জ্যোতির্ময় একটা মূর্তি। মাথায় কাঁটার মুকুট, রক্তাক্ত সারা দেহ, চোখ দুটো অর্ধনিমিলিত। বিস্ময়ে আনন্দে টম বিস্ফারিত চোখে অনিন্দ সুন্দর উজ্জ্বল মুখটার দিকে তাকিয়ে রইল। আশ্চর্য করুণ চোখ দুটো যেন টমকে বিপুল উচ্ছ্বাসে একেবারে আপ্লুত করে দিল। গভীর আগ্রহে হাত দুটো বাড়িয়ে সে নতজানু হয়ে বসল। তারপর একটু একটু করে মূর্তিটা মিলিয়ে যাবার পরেও মুকুটের কাঁটাগুলো গনগনে আগুনের মতো অনন্য একটা দীপ্তিতে জ্বলজ্বল করতে লাগল। আর অনিন্দ সুন্দর সেই মুখটাকে দেখল করুণ মমতায় তার উপর ঝুঁকে পড়ে যেন বলছেন, আমার পিতার সিংহাসনে বসবে বলেই আমি তোমাকে নিয়ে যাবার জন্য এসেছি টম। ওইভাবে টম কতক্ষণ বসেছিল তার খেয়াল নেই। যখন চেতনা ফিরল, আগুনটা নিভে গেছে। বাইরের ঠান্ডা আর শিশিরে ভিজে গেছে তার পোশাক, কিন্তু তার অন্তর পরিপূর্ণ হয়ে উঠেছে আনন্দের বন্যায়। ক্ষুধা, তৃষ্ণা, বেদনা, হতাশা এখন আর কিছুই তাকে স্পর্শ করতে পারছে না। উদ্দীপ্ত বিশ্বাসে সে তখন এমনই এক নতুন মানুষ যে পৌঁছে গেছে তার ঈপ্সিত আনন্দলোকে। পরের দিন ভোরের আলো ফুটতে না ফুটতেই অন্যান্যদের সঙ্গে টমও মাঠের দিকে এগিয়ে চলল। কিন্তু আজ তার পায়ের নিচের মাটি অনেক বেশি শক্ত মনে হচ্ছে। নিবিড় একটা প্রশান্তিতে ঝলমল করছে সারা মুখ, যেন পার্থিব যা কিছু তুচ্ছ সে তার অনেক ঊর্ধ্বে। সবাই তার পরিবর্তন লক্ষ্য করে অবাক হয়ে গেল। সবচাইতে বেশি অবাক হল লেগ্রি। ঘোড়া থেকে নেমে শাম্বকে বলল, কি ব্যাপার, আজ শয়তানটার হয়েছে কি? কাল দেখলাম একেবারে ভেঙে পড়েছিল, এখন আবার গঙ্গা ফড়িংয়ের মতো ছটফট করছে। আমি ঠিক জানি না স্যার, মনে মনে হয়তো পালানোর মতলব বাড়ছে। আচ্ছা, ওর পালানোর মতলব আমি ঘুচিয়ে দিচ্ছি। চাবুক দোলাতে দোলাতে টমের দিকে লেগ্রি এগিয়ে গেল। কিরে, কাল তো নড়তেই পারছিলি না, আজ যে একেবারে সোজা হয়ে হাঁটছিস? হ্যাঁ স্যার। টমের উল্লসিত কণ্ঠস্বর লেগ্রিকে ক্রুদ্ধ করে তুলল এবং হাতের চাবুকটা দিয়ে সে টমকে নির্মমভাবে মারতে লাগল। কিন্তু টম আজ সম্পূর্ণ অন্য মানুষ।
বিনীতভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলেও কোনো আঘাতই যেন তাকে স্পর্শ করতে পারছে না। ঘোড়ায় চড়ে ফিরে আসার পথে এই দৃশ্যটা বারবার লেগ্রিকে বিব্রত করে তুলতে লাগল। তার নিষ্ঠুর অশুভ মনের গহনে বিদ্যুৎ ঝলকের মতো উদ্ভাসিত হয়ে উঠল একটা সম্ভাবনার কথা। তার আর টমের মাঝে ঈশ্বর নিজে এমন এক আড়াল সৃষ্টি করে দিয়েছেন যেখানে কোনো চাবুকের আঘাত কিংবা নিষ্ঠুরতা দিয়ে সে আর ওই বিনীত মানুষটাকে কিছুতেই শায়েস্তা করতে পারবে না। সেদিন রাত্রে টমের ঘরের সবাই যখন ঘুমিয়ে পড়েছে আর টম একা চুপচাপ জানলার দিকে তাকিয়ে রয়েছে, হঠাৎ অস্পষ্ট জ্যোৎস্নায় দেখল জানলায় কার যেন ছায়া পড়েছে। প্রথমটাই সে খুব অবাক হয়ে গেল, কিন্তু পরক্ষণেই কেসিকে চিনতে তার কোনো অসুবিধা হল না। কেসি হাত দিয়ে ইশারা করে তাকে বাইরে আসার কথা বলল। টম বেরিয়ে এলো। তখন গভীর রাত, চারদিক নিস্তব্ধ নিঝুম। ফুটফুটে জ্যোৎস্নায় সবকিছুকেই কেমন যেন অদ্ভুত মনে হচ্ছে। সবচাইতে রহস্যময় মনে হচ্ছে কেসির টানা টানা সুন্দর চোখ দুটোকে। কি ব্যাপার মিসিস, এত রাতে? আস্তে, কেউ হয়তো শুনতে পাবে। ঠোঁটে আঙুল রেখে কেসি সতর্ক করে দিল। তারপর টমের হাত ধরে টানতে টানতে বলল, তোমার সঙ্গে কয়েকটা জরুরি কথা আছে, এদিকে এসো। মন্ত্রমুগ্ধের মতো কেসিকে অনুসরণ করে ওরা ঝাঁকড়া একটা গাছের নিচে দাঁড়াল। আচ্ছা, তুমি স্বাধীনতা চাও না আঙ্কেল টম? নিশ্চয়ই চাই বই কি, কিন্তু ঈশ্বরের কবে মর্জি হবে একমাত্র তিনিই জানেন। ইচ্ছে করলে আজ রাতেই তুমি তা পেতে পারো। এসো আমার সঙ্গে। টম ইতস্তত করল। এ কি, দাঁড়িয়ে রইলে কেন? এসো। অপলক চোখে টমের দিকে তাকিয়ে কেসি চাপা গলায় বলল, ও এখন গভীর ঘুমে একেবারে অচেতন। আমি ওর সুরার সঙ্গে খুব ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। খিড়কির দরজাটা খুলে রেখে এসেছি। সেখানে একটা ধারালো কুড়ালো রাখা আছে। ওর শোবার ঘরের দরজাটাও খোলা। আমি তোমাকে দেখিয়ে দেব। আমার হাত দুটো দুর্বল, তাই নইলে কাজটা আমি একাই করতাম। এসো। না মিসি, কোনো শর্তে আমি সেটা পারি না। কথাটা বলে টম অনর একটা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। আমি শুধু তোমার বা আমার জন্য বলিনি আঙ্কেল টম, ইচ্ছে করলে আমরা সবাইকে মুক্তি দিতে পারি। আমি শুনেছি এই জলাভূমি দিয়ে অনেকটা গেলে জঙ্গলে ভরা কতগুলো ছোট ছোট নির্জন দ্বীপ আছে। সেখানে আমরা সবাই মিলে বাস করতে পারব। অন্তত এখানকার জীবনের চাইতে আদৌ খারাপ হবে না। না মিসিস, না, দৃঢ়স্বরে টম বলে উঠল। অশুভ কিছু দিয়ে ভালো কাজ কখনো করা যায় না। বেশ, তাহলে আমি একাই করব। চলে যাবে কেসি সবে পা বাড়িয়েছে। টম ওর পথ আগলে দাঁড়াল। ঈশ্বরের দোহাই মিসিস, আমার একটা কথা শোনো। তুমি ও কাজ কখনো করো না। শয়তানের অশুভ ইচ্ছার কাছে তোমার এমন মূল্যবান হৃদয়টাকে বিক্রি করে দিও না। তাতে ক্ষতি ছাড়া ভালো কিছু হবে না। সময় না আসা পর্যন্ত আমাদের প্রত্যেকেরই অপেক্ষা করা উচিত। অপেক্ষা? বিদ্রূপে তীক্ষ্ণ হয়ে উঠল কেসির কণ্ঠস্বর। আমি দীর্ঘ 20টা বছর অপেক্ষা করে আছি। অপেক্ষা করতে করতে আমার বুকের ভেতরটা জমে পাথর হয়ে গেছে। আমি অস্বীকার করছি না সেটা। তবে তুমি আমাকে আবার কিসের জন্য অপেক্ষা করতে বলছো? ও কি আমাকে যথেষ্ট নির্যাতন করেনি? শত শত হতভাগ্য নিগ্রোদের জীবন নিয়ে যথেষ্ট ছিনিমিনি খেলেনি? ও কি তোমার দেহ থেকে প্রতিটা রক্তবিন্দু শুষে নেয়নি? এবার আমি ওর বুকের রক্ত দুহাতে মাখব। না 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 মিসি। কেসির নরম হাত দুটো নিজের শক্ত মুঠোয় আঁকড়ে ধরে টম আর্তস্বরে করুণ মিনতি করল। তোমার কখনো এই কাজ করা উচিত নয়। যাতে তার সন্তানদের কখনো রক্ত ঝরাতে না হয়, সেই জন্য ঈশ্বর নিজে তার রক্ত ঝরিয়েছেন। উনি চান না আমরা আমাদের রক্ত ঝরাই। আমরা যদি ওকে অনুসরণ করি, তাহলে আমাদের শত্রু তাদেরকেও যদি ভালোবাসি, উনি নিশ্চয়ই সাহায্য করবেন। ওর মতো শত্রুকে ভালোবাসব? কেসি ঢেউ খেলিয়ে হেসে উঠল।
অদ্ভুত সেই দীপ্তিতে আবার উজ্জ্বল হয়ে উঠল ওর দুটো চোখ। গাঢ়স্বরে টম বলল, হ্যাঁ মিসিস, উনি আমাদের সেই কথাই বলেছেন। আমরা যদি সবাই সবাইকে সত্যিকারের ভালোবাসতে পারি এই পৃথিবীতে, তাহলে আর কোনো যুদ্ধ, কোনো বিদ্বেষ, কোনো হানাহানি থাকবে না। সেটাই হবে প্রকৃত জয়, ঈশ্বরের প্রতি আমাদের গৌরবময় বিজয়। আকাশের দিকে চোখ দুটোকে মেলে এমন গভীর অথচ কোমল স্বরে টম কথাগুলো বলল যে তা কেসির বিক্ষুব্ধ হৃদয়কেও স্পর্শ না করে পারল না। মনে হলো ওর অবদমিত মনের গভীর ক্ষতে কে যেন শিশির ভেজা একটা হিমেল স্পর্শ বুলিয়ে গেল। নমিত হয়ে এলো চোখের পাতা দুটো। নিজের মুঠোর মধ্যে টম স্পষ্টই অনুভব করতে পারল ওর নরম মাংসপেশি তখন অনেকটা শিথিল হয়ে গেছে। তুমি জানো না আঙ্কেল টম, বেদনাহত স্বরে কেসি বলল, মাঝে মাঝে আমার বুকের মধ্যে যে কি কষ্ট হয় তোমাকে আমি বোঝাতে পারবো না। কিন্তু আমি তোমার জন্য প্রতিদিন প্রার্থনা করি, তুমি বিশ্বাস করো? আবেগদীপ্ত স্বরে টম বলল। তার চোখের কোল বেয়ে তখন গড়িয়ে পড়ে অশ্রুধারা। আমি জানি তুমি যদি তাকে একবার স্মরণ করো উনি তোমাকে সাহায্য করবেন। তুমি নতজানু হয়ে একবার প্রার্থনা করো, উনি তোমাকে বুকে তুলে নেবেন। সেই মুহূর্তে কেসি কোনো কথা বলতে পারল না, চুপচাপ দাঁড়িয়ে রইল, আর আনত চোখের পাতা থেকে টুপটাপ ঝরে পড়ল কয়েক ফোঁটা অশ্রু। বেশ খানিকটা নীরবতার পর দ্বিধা জড়ানো স্বরে টম বলল, আচ্ছা মিসিস, যদি সম্ভব হয় এমিলিনকে সঙ্গে নিয়ে এখান থেকে অন্য কোথাও চলে যাওয়া যায় না? আমি আসলে কোনো মতেই রক্তপাত না ঘটিয়ে যাওয়ার কথা বলছি। কেসি উদ্দীপ্ত হয়ে উঠল। তুমি তাহলে আমাদের সঙ্গে যেতে আঙ্কেল টম? না মিসি, ঈশ্বর আমাকে এইসব হতভাগ্য মানুষদের মধ্যে পাঠিয়েছেন, আমি এদের মধ্যেই থাকব। শেষ দিনটা ঘনিয়ে না আসা পর্যন্ত আমি এদেরই সঙ্গে ক্রুশকাঠটা বয়ে বেড়াব। কিন্তু তোমাদের কথা আলাদা, এমিলিনকে নিয়ে অন্য কোথাও চলে যেতে পারলে সত্যি খুব ভালো হতো। কবর ছাড়া আর কোথাও যাওয়া সম্ভব আমি নিজেই জানি না। এই পৃথিবীতে পশু পাখিদের একটা নিজস্ব আস্তানা আছে, এমনকি সাপ, কুমির, এদেরও এমন একটা জায়গা আছে যেখানে ওরা দুদণ্ড শান্তিতে ঘুমোতে পারে। এই পৃথিবীতে কেবল আমাদের মাথা গুঁজবার কোনো ঠাঁই নেই। এমনকি এই অন্ধকার জলাতেও যদি পালিয়ে যাই, কুকুরগুলো আমাদের ঠিক খুঁজে বার করবে। এই পৃথিবীর সবাই, সব কিছুই আমাদের বিরুদ্ধে, এমনকি ওরই কুকুরগুলো পর্যন্ত আমাদের বিরুদ্ধে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আন্তরিক চেষ্টা করলে ঈশ্বর আমাদের নিশ্চয়ই সাহায্য করবেন। তুমি ঠিক বলছো আঙ্কেল টম? হ্যাঁ মিসিস, তোমাদের হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আর একটা কথা, তোমাদের পক্ষে পালানোটা কিন্তু কিছু কঠিন নয়। সঙ্গে যদি কিছু টাকা থাকে, আমার বেশ কিছু জমানো টাকা আছে। তাহলে তো ভালোই হলো। তুমি জানো না মিসিস, প্রথম দিন তোমাকে দেখিয়ে আমি চমকে উঠেছিলাম, কিন্তু ঈশ্বর তোমাকে আমার কাছে না পাঠালে আমি তোমাকে কোনোদিনই চিনতে পারতাম না। ভাবতাম তুমি বুঝি সত্যি কোনো শ্বেতাঙ্গ মহিলা। তাই বলছিলাম, তুমি যদি ফরাসি কোনো সম্ভ্রান্ত মহিলার ছদ্মবেশে এখান থেকে চলে যাও, কেউ তোমাকে ধরতে পারবে না। এমিলিন হবে তোমার পরিচারিকা। তোমার মেয়ে এলিজাও ঠিক এমনিভাবেই চলে গিয়েছিল, ওকে কেউ চিনতে পারেনি। আমার মেয়ে এলিজা? কেসে বিস্ময় একেবারে স্তম্ভিত হয়ে গেল। হ্যাঁ মিসিস, তুমি ওকে চিনতে? শুধু চিনতাম না, ও ছিল আমার নিজের সন্তানের চাইতেও বড়। আমি ছিলাম ওর প্রিয় আঙ্কেল টম। আমার মণিবাণী মিসেস শেলবি অসীম স্নেহযত্নে, শিক্ষা দীক্ষায় এলিজাকে সেই 7 বছর বয়স থেকে নিজের মেয়ের মতো করেই মানুষ করেছিলেন। বিয়ে দিয়েছিলেন জর্জ নামে অত্যন্ত প্রতিভাবান সুন্দর এক তরুণের সঙ্গে। হ্যারি নামে ওদের একটা ফুটফুটে বাচ্চাও আছে। আমার মণিবাণীর মতো অমন দয়ালু মহিলা আমি জীবনে আর দেখিনি। কোনো চাকর বাকরকে উনি বিক্রি করতে চাননি।
ঋণের দায়ে বাধ্য হয়ে যখন কর্তা হ্যারি আর আমাকে অন্য একটা লোকের কাছে বিক্রি করে দিলেন, জানতে পেরে এলিজা সেই রাতেই বাচ্চাটাকে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনা শুধু আমি জানতাম, আর জানতেন মিসেস শেলবি। আমরা দুজনে ঈশ্বরের কাছে কাতর প্রার্থনা জানিয়েছিলাম যাতে ওরা কখনো ধরা না পড়ে। মাস্টার শেলবির চিঠিতে জানতে পেরেছিলাম ওরা ধরা পড়েনি। ইরি লেক পার করে ওরা নির্বিঘ্নেই কানাডায় পৌঁছতে পেরেছিল। এলিজা এখন সুখের স্বামীর ঘর সংসার করছে। যদি সম্ভব হয় তোমরাও কানাডায় পৌঁছে ওদের সঙ্গে একসাথে মিলিত হতে পারো। ঘটনার আকস্মিকতায় কেসি যেন একেবারে স্থবির হয়ে গেছে। অথচ এতদিনের যে সুপ্ত বাসনাটা তুচ্ছ একটা নুড়ির মতো পথের ধুলায় কেবলই পদদলিত হচ্ছিল, হঠাৎ তা যেন আবিষ্কৃত রত্নের মতো রাতের অন্ধকারে দ্যুতিময় হয়ে উঠল। পালাবার সমস্ত রকম সম্ভাবনা আর সতর্কতার কথা কেসি বহুকাল আগে থেকেই ভেবে রেখেছিল। কেবল উৎসাহের অভাবেই তা কখনো বাস্তব হয়ে উঠতে পারেনি। কিন্তু এই মুহূর্তে অত্যন্ত সহজ সম্ভাব্য একটা পরিকল্পনা ওর মাথায় এলো এবং চকিতে ওর আশাকে উজ্জ্বল একটা আলোয় উদ্ভাসিত করে তুলল। হঠাৎ টমের হাত দুটো নিবিড় করে জড়িয়ে ধরে কেসি বলল, তাহলে কি আমি সত্যি চেষ্টা করব আঙ্কেল টম? নিশ্চয়ই। ঈশ্বর তোমাদের সাহায্য করুন। আমি আসছি আঙ্কেল টম। বিদায়। কেসি আর এমিলিনের পালিয়ে যাওয়ার খবর সাইমন লেগ্রিকে অসম্ভব ক্রুদ্ধ করে তুলল। পরের দিন দুপুরে ঘুম ভাঙার পরেও প্রথমটায় সে কিছু আঁচ করতে পারেনি। কিন্তু প্রতিটা ঘর আর বাড়ির আশেপাশে বেশ খানিকক্ষণ খোঁজাখুঁজির পর যখন তার টনক নড়ল, তখন বিকেল গড়িয়ে গেছে। প্রথমটায় সে খুব অবাক হল। পরক্ষণেই প্রচণ্ড রাগে যেন টকবক করে ফুটতে লাগল। সঙ্গে সঙ্গে ঘোড়া ছুটিয়ে এসে আবাদ ভূমিতে খোঁজ করল, যদি কোনো কারণে এখানে এসে থাকে। সেখানেও ওদের কোনো হদিশ পাওয়া গেল না। ইতিমধ্যে কেসি আর এমিলিনের পালিয়ে যাওয়ার খবরটা সবাই জেনে ফেলেছে। চারিদিকে শুরু হয়ে গেছে হইচই আর স্বতঃস্ফূর্তভাবেই খোঁজাখুঁজির পালা। দূর থেকে লেগ্রি লক্ষ্য করল, খবরটা শোনামাত্র টমের চোখ দুটো যেন খুশিতে ঝিকমিক করে উঠল। হাত দুটো উপরে তুলে কার কাছে করুণা ভিক্ষে চাইল। খুঁজে বার করার কাজে যেসব কৃতদাস নিজে থেকেই লেগ্রির দলে যোগ দিয়েছে, তাদের মধ্যেও সে টমকে দেখতে পায়নি। লেগ্রির ইচ্ছে হলো এক্ষুনি গিয়ে শয়তানটার কলার ধরে হিড়হিড় করে টেনে নিয়ে আসে, কিন্তু গত কয়েকদিনের অভিজ্ঞতা তাকে যেন সতর্ক করে দিয়ে বলল, ওকে দিয়ে এই কাজ করানো যাবে না। তাই অহেতুক আর নতুন কোনো ঝামেলার মধ্যে না গিয়ে সে দলবল নিয়ে খুঁজতে বেরিয়ে পড়ল। সুতরাং টম আর অল্প কয়েকজন, যাদের টম প্রার্থনা করতে শিখিয়েছিল, তারা নিজেদের আস্তানায় ফিরে এসে পলাতকরা যাতে ধরা না পড়ে তার জন্য প্রার্থনা জানানোর অবকাশ পেল। সন্ধ্যের পর ক্লান্ত শ্রান্ত হয়ে লেগ্রি যখন ফিরে এলো, হতাশার চাইতে টমের প্রতি ঘৃণায় তার সমস্ত অন্তর ভরে উঠল। টমের নিঃশব্দ প্রতিরোধী তাকে সবচাইতে বেশি উত্তেজিত করে তুলেছে। রাতে বিছানায় শুতে যাবার সময়ও ও নিজের মনে বলল, আমি ওই কালো কুকুরটাকে ঘৃণা করি। ও আমার, ওকে এত টাকা দিয়ে কিনলাম, অথচ কোনোভাবে আমি যা করাতে চাই তা করাতে পারছি না। লেগ্রি এমনভাবে হাতের মুঠো পাকালো যেন তার হাতে কিছু একটা আছে যেটাকে সে ভেঙে টুকরো টুকরো করে ফেলতে চায়। অবশ্য এই কথা ঠিক, মনে মনে টমকে ঘৃণা করলেও লোকটি কিন্তু বিশ্বস্ত, কর্মী হিসেবে সত্যিই তার তুলনা হয় না। যেমন করেই হোক তাকে নতজানু করাতেই হবে। পরের দিন সকালে লেগ্রির নিজের দলবল ছাড়াও আশেপাশের শহর থেকে প্রতিবেশী কয়েকজন কৃষক তাদের চাকর বাকরদের নিয়ে হাজির হল। দলের প্রথমেই রইল কয়েকজন ঘোড়সওয়ার, হাতে বন্দুক, সঙ্গে শিকল ছাড়া ভয়ঙ্কর সেই কুকুরগুলো। সবাই তখন শিকারের নেশায় একেবারে উন্মাদ। লেগ্রি সাম্বুকে আগে থেকেই হুকুম দিয়ে রাখল, কেসিকে ধরতে না পারলে যেন সোজা গুলি চালায়। তারপর উল্লাসের চিৎকার করতে করতে সমস্ত দলটা কয়েকটা ভাগে ভাগ হয়ে জলার দিকে চলে গেল।
সারাটা দিন ব্যর্থ অনুসন্ধানে কেটে গেল। সন্ধ্যের সময় ক্লান্ত বিধ্বস্ত হয়ে লেগ্রি ফিরে এলো। কবরের মতো থমথম করছে তার মুখটা। ঘোড়া থেকে নেমে সে সোজা বৈঠকখানায় চলে গেল। কুইম্বোকে বলল, টমকে এক্ষুনি এখানে ডেকে নিয়ে আয়। এই ঘটনার মূলে আছে ওই শয়তানটা। আমি জানতে চাই আসল ব্যাপারটা কি। সাম্বো আর কুইম্বো পরস্পরকে ঘৃণা করত, কিন্তু টমকে হিংসে করত ওরা দুজনই। তাই বিপুল উল্লাসে ওরা টমকে ধরে নিয়ে এলো। চলো না বাছা ধন, আজ তুমি মজাটা টের পাবে। কর্তা একেবারে রেগে আকুল হয়ে আছে। ব্যাপারটা টম আগেই অনুমান করতে পেরেছিল, তাই ওদের কোনো উক্তি টমের কানে গেল না। সে তখন এক মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে। একসময় টম স্পষ্ট শুনতে পেল কে যেন বলছে, ওদের কাউকে তুমি ভয় করো না টম, ওরা কেবল তোমার দেহটাকেই খুন করতে পারে, তারপর ওরা আর কিছুই করতে পারবে না। ঈশ্বরের কোমল স্পর্শের মতো শব্দগুলো তাকে উদ্দীপ্ত করে তুলল। হাজার মানুষের শক্তিতে বলিষ্ঠ করে তুলল তার সত্তাকে। ওদের সাথে আসার সময় এখানকার সবকিছুই তার কাছে কেমন অবাস্তব মনে হল। মানুষ চক্ষে নিজের আবাসভূমিটাকে সে পরিষ্কার দেখতে পেল। স্পন্দিত বুকে স্পষ্টই উপলব্ধি করতে পারল ঘনিয়ে এসেছে তার মুক্তির অন্তিম লগ্ন। পায়ে পায়ে এগিয়ে এসে টমের কলারটা চেপে ধরে লেগ্রি দাঁতে দাঁত চেপে বলল, তোকে আমি খুন করে ফেলব। শান্তস্বরে টম জবাব দিল, আমারও তাই মনে হচ্ছে স্যার। এমন নিষ্পৃহতায় লেগ্রি প্রচণ্ড ক্ষেপে গেল। নিশ্চয়ই সেটা করব, যদি না বলিস ওরা কোথায়। টম কোনো জবাব দিল না। কিরে, শুনতে পাচ্ছিস না? আগের মতোই ধীরে ধীরে খুব শান্তস্বরে টম বলল, আমি কিছু জানি না। তুই কিচ্ছু জানিস না? টম নীরব। কিরে, জবাব দিচ্ছিস না যে? সজোরে চাবুক কষিয়ে লেগ্রি ধমকে উঠল, তুই কিচ্ছু জানিস না? হয়তো কিছুটা জানি, কিন্তু বলতে পারবো না। প্রচণ্ড ক্রোধে লেগ্রির শ্বাস যেন রুদ্ধ হয়ে এলো। দু হাতে টমকে ধরে নিজের মুখের কাছে এনে ভয়ঙ্করভাবে ঝাঁকুনি দিতে দিতে বলল, সেবার তোকে ছেড়ে দিয়েছিলাম বলে কি ভেবেছিস এবারেও তুই পার পেয়ে যাবি? কক্ষনো না। এবার তোকে আর কেউ রক্ষা করতে পারবে না। হয় আমি জিতব, নয় তোকে খুন করে ফেলব। দুটোর মধ্যে যে কোনো একটা। তোর শরীরের প্রতিটা রক্তবিন্দু গুনে গুনে একেবারে নিঃশেষ করে তবে ছাড়ব। আপনি যদি অসুস্থ হতেন, আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে যদি আপনার মূল্যবান প্রাণটাকে বাঁচানো সম্ভব হতো, আমি তবে সানন্দেই দিতাম। আমি খুবই তুচ্ছ, তবু আমার অনুরোধ, আপনি নিজে থেকে এই জঘন্য পাপ কাজটা করবেন না। এতে আমার চাইতে আপনারই কষ্ট বেশি হবে, এবং যতদিন না অনুতপ্ত হবেন আপনি কোনোদিনই মুক্তি পাবেন না। টমের কথা বলার ভঙ্গিতে, তার শান্ত সৌম্য মূর্তিতে, তার স্থির চোখের দৃষ্টিতে এমন অলৌকিক কিছু একটা ছিল যা মুহূর্তের জন্য লেগ্রিকে একেবারে স্তম্ভিত করে দিল। নীরবতার সেই মুহূর্তে পুরনো দেওয়াল ঘড়ির টিকটিক শব্দটাও স্পষ্ট শোনা যেতে লাগল। কিন্তু সে শুধু মুহূর্তের জন্য। পরক্ষণেই লেগ্রির অশুভ আত্মাটা যেন জেগে উঠল, আর 7টা মানুষের ক্রোধ একসঙ্গে ফেটে পড়ল প্রচণ্ড আক্রোশে। বিধ্বস্ত করে দিল টমের সৌম্য মূর্তিটাকে। তারপর রক্ত আর নিষ্ঠুরতায় যে দৃশ্যের অবতারণা হল, নিজের চোখে দেখা বা শোনা তো দূরের কথা, কোনো মানুষের পক্ষে কল্পনা করে নেওয়া সম্ভব নয়। আর আমি যদি তোমাদের সে কথা বলি, তোমরা নিশ্চয়ই আতঙ্কে শিউরে উঠবে। তবু এই নিষ্ঠুর বর্বরতাকে আমাদের দেশের আইন তার নিবিড় পক্ষপুটে ঢেকে রাখে। আমাদের দেশের গির্জা তাকে নীরবে সমর্থন করে। সেই নির্জন রাত্রে লেগ্রির বৈঠকখানায় টমকে বাঁচাবার জন্য আর কেউ ছিল না। কিন্তু সত্যি কি তাই? তার যন্ত্রণা, তার লজ্জা, তার আত্ম অবমাননা, সে কি শুধু তার একার, আর কারো নয়? নিশ্চয়ই আর একজন সেখানে উপস্থিত ছিলেন।
যিনি নিজেও রক্তাক্ত আর নির্যাতিত হচ্ছিলেন। নইলে টমের যন্ত্রণা এমন গৌরবময়, টমের অস্তিত্ব কখনো এমন ভাস্বর হয়ে উঠতে পারত না। লেগ্রি, সাম্বো আর কুইম্বো তিনজনে পালা করে চাপকে যাওয়া সত্ত্বেও ঝড় তখনও থামেনি। ক্রুদ্ধ আক্রোশে ফুঁসে উঠছে, আছড়ে পড়ছে, তীক্ষ্ণ সননে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলছে নিষ্পাপ অপরাধীর সর্বাঙ্গ। অথচ দুঃসাহসী মানুষটার প্রকৃত হৃদয় তখনও শক্ত করে আঁকড়ে ধরে রয়েছে সেই চিরন্তন পাথরটাকে। যিশুর মতো টম উপলব্ধি করতে পেরেছে অন্যদের বাঁচাতে গেলে নিজের জীবনকে উৎসর্গ করা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। রক্তাপ্লুত নির্যাতিত মানুষটার ধৈর্য দেখে একসময় সাম্বর নিজে বিচলিত হয়ে উঠল। সভয়ে বলল, স্যার, প্রায় শেষ হয়ে এসেছে, এবার ছেড়ে দিন। চালিয়ে যা। খ্যাপা ষাঁড়ের মতো লেগ্রি চেঁচিয়ে উঠল। যতক্ষণ না নিজের মুখে স্বীকার করছে ওর আর নিস্তার নেই, ওর প্রতিটা রক্তবিন্দু আমি নিংড়ে তবে ছাড়ব। ধীরে ধীরে চোখ মেলে টম মনিবের মুখের দিকে তাকাল। সত্যি আপনি হতভাগ্য, এখন আপনি আমার আর কিছুই করতে পারবেন না। আমি আপনাকে সর্বান্তকরণে ক্ষমা করে গেলাম। কথাটা বলেই টম অচৈতন্য হয়ে পড়ল। যাক, এতক্ষণে আপদটা বিদায় হয়েছে বলে মনে হচ্ছে। দুপা এগিয়ে এসে লেগ্রি একটু ঝুঁকে টমের দিকে তাকাল। আর কিছু না হোক ওর মুখটা অন্তত বন্ধ হবে, সেটা একদিক থেকে স্বস্তি। হ্যাঁ, একদিক থেকে কথাটা সত্যি হলেও জীবনে এই প্রথম যে বুকের ভেতর জ্বলন্ত ক্রোধের লেলিহান শিখাটাকে নেভাতে পারল না, এই পরাজয়ের গ্লানির হাত থেকে তুমি কি সত্যি কোনোদিন স্বস্তি পাবে লেগ্রি? সাময়িকভাবে মনে হলেও টম কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে যায়নি। তার শেষের কথাটুকু নিষ্ঠুরতার হাতিয়ার হিসেবে যারা এতক্ষণ সক্রিয় অংশ নিয়েছিল, সেই বড় বড় কালো মানুষ দুটোর হৃদয়কে গভীরভাবে নাড়া দিয়ে গেল। লেগ্রি ওপরে উঠে যেতেই ওরা টমের অচৈতন্য দেহটার সামনে হাঁটু গেড়ে বসে ধীরে ধীরে তার জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করল, যেন টমের কাছে ক্ষমা ভিক্ষা চাওয়াটা ওদের নিতান্তই প্রয়োজন। সাম্বো বলল, এর জন্যে সত্যিকারের শাস্তি মনিবেরই পাওয়া উচিত, আমাদের নয়। আমরাও অপরাধী, টমের কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত। দুজনে মিলে টমের ক্ষতস্থানগুলো ধুইয়ে মুছিয়ে পরিষ্কার করে দিল। তারপর ছেঁড়া ন্যাকড়া আর তুলোর বস্তা দিয়ে শয্যা পেতে ধরাধরি করে তাকে শুইয়ে দিল। তাক থেকে ব্র্যান্ডির বোতলটা পেড়ে জলের সঙ্গে খানিকটা মিশিয়ে সাম্বো টমের গলায় ঢেলে দিল। শোনো টম, শোনো। আস্তে আস্তে কুইম্বো তাকে নাড়া দিল। শুনতে পাচ্ছে আমাদের কথা? একসময় যেন ঘুমের অতল থেকে টম ধীরে ধীরে চোখ মেলল। আমরা সত্যি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি টম। ক্ষীণস্বরে টম বলল, আমি তোমাদের মনে প্রাণে ক্ষমা করলাম। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। আগে করতাম না, কিন্তু এখন আমরা তোমাদের ঈশ্বরকে বিশ্বাস করি। আমিও বিশ্বাস করি। তুমি বললে ঈশ্বর নিশ্চয়ই আমাদের ক্ষমা করবেন। তোমরাও যদি ওর কাছে কখনো প্রার্থনা করো, উনি নিজে তোমাদের বুকে টেনে নেবেন। টমের নিষ্কলুষ বেদনার্ত কণ্ঠস্বরে বন্য মানুষ দুটোরও চোখে জল এসে গেল। এই ঘটনার দুদিন পরে গাছের ছায়ার মধ্য দিয়ে সুন্দর একখানা একা গাড়ি এসে থামল গাড়ি বারান্দার নিচে। লাগাম জোড়া ঘোড়ার পিঠের উপর ছুঁড়ে দিয়েই গাড়ি থেকে নেমে এলো ভারী সুন্দর দেখতে এক তরুণ। সে প্রথমে গৃহস্বামীর খোঁজ করতে লাগল। এই তরুণটি আমাদের পূর্ব পরিচিত জর্জ শেলবি। কেমন করে সে এখানে এসে পৌঁছল সে কাহিনী শোনাতে গেলে আমাদের কেন্টাকিতে ফিরে যেতে হবে। মিসেস শেলবিকে লেখা মিস ওফেলিয়ার চিঠিটা দুর্ভাগ্যবশত পাড়া গাঁয়ের কোনো ডাকঘরে মাস দুয়েকের জন্য আটকে পড়েছিল। তারপর যখন নির্দিষ্ট ঠিকানায় এসে পৌঁছল, টম তখন রেড নদীর জলাভূমি অঞ্চলে কোথায় যেন অদৃশ্য হয়ে গেছে। চিঠিখানা পড়ে মিসেস শেলবি খুবই বিচলিত হয়ে পড়লেন, কিন্তু সেই মুহূর্তে ওর কিছুই করার ছিল না। মৃত্যু পথযাত্রী স্বামীর শয্যার পাশে ওকে প্রায় সারাক্ষণই আটকে থাকতে হতো।
ওর শুধু একটাই মাত্র সান্ত্বনা, কিশোর জর্জ এখন পরিণত যুবক, মায়ের প্রতি অত্যন্ত অনুরক্ত এবং প্রয়োজনে বাবার সব রকম কাজে ওকে সাহায্য করে। মিস ওফেলিয়া সৌভাগ্যবশত সেন্ট ক্লেয়ারের হয়ে যিনি সম্পত্তি দেখাশোনা করছিলেন তার নাম ঠিকানাও জানিয়েছিলেন, কিন্তু মিস্টার শেলবির আকস্মিক মৃত্যুর পর আনুষ্ঠানিক এবং সম্পত্তিগত নানান জটিলতায় মিসেস শেলবিকে অসম্ভব ব্যস্ত থাকতে হয়েছিল। কেননা নিপুণ দক্ষতা থাকা সত্ত্বেও মিসেস শেলবি বা জর্জ কেউই দেনার ব্যাপারটাকে আদৌ শোভন চোখে দেখেননি। তাই কিছু সম্পত্তি বিক্রি করে সমস্ত ব্যাপারটাকে আয়ত্তে আনতেও তাদের বেশ কিছু সময় লেগেছিল। ইতিমধ্যে আইনজীবী যে ভদ্রলোক সেন্ট ক্লেয়ারের সম্পত্তি দেখাশোনা করছিলেন তাকে লেখা একটা চিঠির জবাবে জানা গেল টমের ব্যাপারে ব্যক্তিগতভাবে তিনি কিছু জানেন না, কেননা ওদের সবাইকে একসঙ্গে সরকারি নিলামে বিক্রি করে দেওয়া হয়েছিল। প্রয়োজন বোধে ওদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। ওদের সঙ্গে যোগাযোগ করাটা সহজসাধ্য ব্যাপার নয় ভেবে জর্জ নিজেই মার অনুমতি নিয়ে টমের খোঁজে নিউ অরলিয়েন্সের পথে পাড়ি জমাল। প্রথমে শুধু এইটুকু জানতে পারল যে নিলাম থেকে বিক্রি হয়ে যাবার পর টমকে রেড নদীতে স্টিমারে চড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু কোথায় তা কেউ বলতে পারল না। অবশেষে পয়সা দিয়ে লোক লাগিয়ে অনেক খোঁজাখুঁজির পর জর্জ শেলবি আজ এখানে এসে পৌঁছেছে। অচিরেই তাকে গৃহস্বামীর কাছে নিয়ে যাওয়া হলো। প্রায় মাতাল অবস্থায় সাইমন লেগ্রি তখন ঘাড় গুঁজে বসে রয়েছে তার বারবাড়ির বৈঠকখানায়। যদি কিছু মনে না করেন, আপনি মিস্টার সাইমন লেগ্রি? আগন্তুককে দেখে লেগ্রি খুবই অবাক হল। হ্যাঁ, কি চাই বলুন? আমি শুনেছি নিউ অরলিন্সের সরকারি নিলাম থেকে আপনি টম নামে একজন কৃতদাসকে কিনেছিলেন। একসময় সে আমাদের বাড়িতে কাজ করত। যদি তাকে কিনে নেওয়া যায় সেই উদ্দেশ্যে আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। ক্রোধে বিস্ময়ে লেগ্রির ঝাঁকড়া ভ্রু দুটো আপনা থেকেই বেঁকে একেবারে ধনুক হয়ে গেল। নিজেকে সামলে নিয়ে সে কোনো রকমে বলল, হ্যাঁ, আমি ওকে কিনেছিলাম বটে, রীতিমতো ভালো পয়সা দিয়েই কিনেছিলাম, কিন্তু ওই কালো কুকুরটা এমন পাজির পা ঝাড়া যে ওর জন্যে আমার দুটো কৃতদাসীকে হারাতে হয়েছে। আজকের দিনে যার দাম খুব কম করে হলেও $1000। টম সব কিছু জানত, ওই ওদের পালাতে সাহায্য করেছে। আমি যখন এই ব্যাপারে ওকে ডেকে জিজ্ঞেস করলাম, শয়তানটা কি বলল জানেন? বলল, আমি জানি কিন্তু বলবো না। রাগের মাথায় এমন চাপকালাম যে বাছাধন এখন আর নড়তেই পারছে না। আমি সাধারণত চাকর বাকরদের কখনো কিছু বলি না, কিন্তু ওটা এমনই গোয়ার। ধৈর্য হারিয়ে জর্জ বলে উঠল, ও কোথায়? আমি কি ওকে একবার দেখতে পারি? সেই মুহূর্তে লেগ্রি কোনো জবাব দিল না। আবেগে উদ্বিগ্নতায় জর্জের চোখ মুখ লাল হয়ে উঠল, তবু সে মুখে কিছু বলল না। যে ছেলেটি জর্জের ঘোড়া ধরে দাঁড়িয়েছিল উল্লাসে বলে উঠল, ওই চালাঘরটাতে রয়েছে। লেগ্রি ছেলেটাকে লাথি মেরে গালাগালি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দিল। জর্জ কিন্তু অপেক্ষা না করে দ্রুত পায়ে সেই চালাঘরটার দিকে এগিয়ে গেল। রক্তাক্ত সেই ঘটনার পর থেকে দুদিন টম প্রায় অচৈতন্য অবস্থায় এই চালাঘরটাতে পড়ে রয়েছে। তার সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেলেও শক্তিশালী বলিষ্ঠ গঠন দেহের খাঁচা থেকে প্রাণ পাখিটা তখনও উড়ে যায়নি। টমের জল্লাদরাই রাতের অন্ধকারে চুপি চুপি এসে তার সেবা শুশ্রূষা করেছে, তাকে জল খাইয়েছে। প্রকৃত ভালোবাসার স্পর্শ পেয়ে টম দু একবার ওদের দিকে কৃতজ্ঞতার চোখে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারেনি। চালায় প্রবেশ করার সঙ্গে সঙ্গেই জর্জের মাথা ঝিমঝিম করতে লাগল। হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল। মুমূর্ষু মানুষটার প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা আর অনুশোচনায় তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। এখানে নাম ছাড়া যে মানুষটার সম্পর্কে কেউ আর প্রায় কিছুই জানে না, তার এই শোচনীয় পরিণতিতে দুঃখ বা কষ্টের চাইতে নিজেকে তার সবচেয়ে বেশি অপরাধী মনে হল। অনুতাপে বেদনায় জর্জের সংবেদনশীল সুন্দর মুখখানা তখন একেবারে কালো হয়ে গেছে। হায় ঈশ্বর, এও কি সম্ভব? টমের পাশে নতজানু হয়ে জর্জ মৃদুভাষে ডাকল, আঙ্কেল টম, মাই ওল্ড ফ্রেন্ড,
জর্জের কণ্ঠস্বরে এমন একটা কিছু ছিল যা মৃত্যু পথযাত্রী মানুষটার একেবারে মর্মস্থলে গিয়ে বিঁধল। ধীরে ধীরে মাথাটা একপাশে হেলিয়ে টম ম্লান ঠোঁটে হাসল। জর্জ একটু ঝুঁকে আসতেই 2 ফোঁটা উষ্ণ অশ্রু ঝরে পড়ল পৌরুষদীপ্ত বলিষ্ঠ কালো মানুষটার বুকের উপর, যেন ও দুটো তার শেষ সম্মানের প্রতীক চিহ্ন। আঙ্কেল টম, তাকিয়ে দেখো একবার, দেখো আমি তোমার মাস্টার জর্জ, তোমার সেই আদরের ছোট্ট মাস্টার জর্জ। আমায় চিনতে পারছো না? মাস্টার জর্জ। আস্তে আস্তে চোখ মেলে অত্যন্ত ক্ষীণ স্বরে টম বলল, মাস্টার জর্জ। একটু একটু করে বিহ্বলতা কাটিয়ে তার অন্তর যেন পরিপূর্ণ হয়ে উঠল। ফিরে এলো চোখের দীপ্তি। নির্নিমেষ চোখে জর্জের দিকে তাকাতেই তার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। চিবুক বেয়ে গড়িয়ে এলো অশ্রুধারা। ঈশ্বরের অসীম কৃপা, উনি আমার প্রার্থনা শুনেছেন। আমি জানতাম ওরা আমাকে ভোলেননি। আমার যে কি ভালো লাগছে এখন। এবার আমি শান্তিতে মরতে পারবো। তুমি মরবে না আঙ্কেল টম, আমি তোমাকে কিছুতেই মরতে দেব না। আমি তোমাকে কিনে নেওয়ার জন্য এসেছি, বাড়ি ফিরিয়ে নেওয়ার জন্য এসেছি আঙ্কেল টম। মাস্টার জর্জ, তুমি বড্ড বেশি দেরি করে ফেলেছ। ঈশ্বর আমাকে কিনে নিয়েছেন, উনি আমাকে বাড়ি নিয়ে যাবেন। সেখানে যাবার জন্য আমার মন চঞ্চল হয়ে উঠেছে। কেন্টাকির চাইতে ঈশ্বরের আশ্রয় স্বর্গ অনেক ভালো। না আঙ্কেল টম, তুমি মারা গেলে আমার বুক ভেঙে যাবে। আমি যখনই ভাবব অত্যন্ত সাধারণ একটা চালা ঘরের নিচে কি নিদারুণ যন্ত্রণার মধ্যে হতভাগ্য। না 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 মাস্টার জর্জ, আমাকে হতভাগ্য বলো না। অতীতে একসময় হতভাগ্য ছিলাম, এখন আর হতভাগ্য নই। এখন আমি পৌঁছে গেছি অনন্তের সেই সিংহ তোরণে মাস্টার জর্জ। স্বর্গ এসেছে আমায় নিতে। আজ আমি জয়ী, ঈশ্বরই আমাকে তা দিয়েছেন। কাটা কাটা হলেও শব্দগুলোর মধ্যে এমন একটা গভীর আবেগ আর শ্রদ্ধা জড়ানো ছিল যা তরুণ শেলবিকে বিস্ময়ে একেবারে স্তম্ভিত করে দিল। টমের বিশীর্ণ অথচ উজ্জ্বল মুখটার দিকে তাকিয়ে সে চুপচাপ বসে রইল। জর্জের একটা হাত আঁকড়ে ধরে টম বলে চলল, আমার এখানকার এই অবস্থার কথা ক্লোকে কিছু বলো না, ওর বুক ভেঙে যাবে। ওকে শুধু বলো আমি আর অপেক্ষা করতে পারিনি, তাই চলে গেছি অনন্তের দিকে। ওকে বলো ঈশ্বর সারাক্ষণই আমার পাশে পাশে ছিলেন। উনি সব কিছুকেই খুব সহজ আর আলোকিত করে রেখেছিলেন। শুধু শুধু মাঝে মাঝে আমার ছেলে মেয়েগুলোর জন্য অন্তর কেঁদেছে। ওদের বলো ওরা যেন আমাকে কখনো ভুলে না যায়। মাস্টার, মিসিস আর ওখানকার সবাইকে আমার ভালোবাসা জানিও। ওই লেগ্রি শয়তানটাকে আমি যদি গলা টিপে শেষ করে দিতে পারতাম। দাঁতে দাঁত চেপে জর্জ অস্ফুটে বলল। জর্জের হাতটা আরো শক্ত করে আঁকড়ে ধরে টম বলল, না জর্জ, ও কথা বলো না। কিন্তু আমি খুব ভালো করেই জানি আঙ্কেল টম, এর মূল্য ওকে একদিন কড়াই গন্ডায় শোধ করে দিতেই হবে। ও সত্যি খুব হতভাগ্য মাস্টার জর্জ। একবার অনুতপ্ত হলে ঈশ্বর নিশ্চয়ই ওকে ক্ষমা করতেন, কিন্তু আমার ভয় হচ্ছে ও কোনোদিনই তা করবে না। না করাই ভালো, আমি ওকে কখনোই স্বর্গে দেখতে চাই না। টম ম্লান ঠোঁটে হাসল। ও যে আমার কি উপকার করেছে তুমি তা জানো না জর্জ। ও আমার কোনো ক্ষতি করতে পারেনি, বরং স্বর্গের দুয়ারটাকে আমার জন্য আরো তাড়াতাড়ি খুলে দিয়েছে। জর্জ শেলবিকে চিনতে পারার মুহূর্ত থেকে যে চাপা দীপ্তিটা এতক্ষণ টমের সর্বাঙ্গে জড়িয়েছিল সহসা তা যেন নিভে গেল। সারা মুখে ছড়িয়ে পড়ল ম্লানিমার একটা ছায়া। ধীরে ধীরে বুজে গেল চোখের পাতা দুটো। এখন টমকে খুব কষ্ট করে টেনে টেনে শ্বাস নিতে হচ্ছে।
অসম্ভব দ্রুত ওঠানামা করছে চওড়া বুকটা। একসময় তাও ধীরে ধীরে স্তিমিত হয়ে এলো। ঠোঁটের কোণে ফুটে উঠল খুবই অস্পষ্ট একটা হাসির রেখা। মুখ থেকে ম্লানিমার গাঢ় ছায়াটা সরে গিয়ে ফুটে উঠল সৌম্য একটা প্রশান্তি। আর ঠিক তখনই চোখ দুটোকে পরিপূর্ণভাবে মেলে দিয়ে টম অস্ফুটে শুধু বলল, হায় ঈশ্বর। তারপরই শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে চিরনিদ্রায় ডুবে গেল। জর্জ এতক্ষণ টমের হাতটা মুঠোর মধ্যে নিয়ে স্থাণুর মতো বসেছিল। এবার টমের চোখের পাতা দুটো বন্ধ করে দিয়ে জর্জ উঠে দাঁড়াল। বাইরে বেরিয়ে আসতেই সে অদূরে লেগ্রির রুক্ষ মূর্তিটা দেখতে পেল। ওকে দেখেই প্রচণ্ড ক্রোধে ঘৃণায় জর্জের সারা শরীর রিরি করে উঠল। তবু কোনো রকমে নিজেকে সামলে তীক্ষ্ণ চোখে ওর দিকে তাকিয়ে জর্জ বলল, আপনার যা করার ছিল সবই তো করা হয়ে গেছে। এখন ওই দেহটার জন্য কত দিতে হবে? আমি ওকে ভদ্রভাবে কোথাও কবর দিতে চাই। মরা নিগ্রো আমি বেচি না। আপনি ওকে নিয়ে গিয়ে যেখানে খুশি যেমন খুশি কবর দিতে পারেন। টমের মৃতদেহটাকে ঘিরে তখন 2-3 জন নিগ্রো দাঁড়িয়েছিল। জর্জ সেখানে গিয়ে ওদের বলল, লাশটাকে গাড়ি পর্যন্ত বয়ে নিয়ে যাবার জন্য একটু সাহায্য করো না ভাই। আর তোমরা যদি কেউ আমাকে একটা কোদাল দিতে পারো খুব ভালো হয়। খুশি হয়ে ওরা জর্জের সঙ্গে ধরাধরি করে টমের দেহটা গাড়ি পর্যন্ত বয়ে নিয়ে গেল। অন্য একজন ছুটল কোদাল আনতে। জর্জ কোটটা খুলে আসনের উপর বিছিয়ে দিল। ওরা মৃতদেহটা শুইয়ে দিল তার উপর। বৈঠকখানার সামনে এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে লেগ্রি আপন মনে চুরুট ফুঁকছিল। জর্জ ওর দিকে ফিরে দৃঢ়স্বরে বলল, নৃশংস এই ঘটনার জন্যে আমি আপনাকে এখন একটা কথাও বলিনি। কথা বলার উপযুক্ত সময় বা জায়গা এটা নয়। তবে একটা কথা মনে রাখবেন, নিষ্পাপ সরল এই মানুষটার রক্ত আপনাকে ছেড়ে কথা বলবে না। খুনের অভিযোগে আমি আপনার নামে আদালতে নালিশ করব। আপনার যা খুশি আপনি করতে পারেন। অবজ্ঞার ভঙ্গিতে লেগ্রি পোড়া চুরুটের শেষ অংশটা মাটিতে ছুঁড়ে ফেলে দিল। আদালতে অভিযোগ করে কোনো ফল হবে না। আশেপাশে এমন একজন শ্বেতাঙ্গকেও জোগাড় করতে পারবেন না যিনি আপনার হয়ে সাক্ষী দেবেন। আর দক্ষিণের এই আদালতগুলোর কোনোটাতেই নিগ্রোদের সাক্ষী হিসেবে গ্রহণ করা হয় না। তাছাড়া মরা একটা কুকুরের জন্য মিছিমিছি এত হইচই করে আপনার লাভ কি? ছোট একটা শব্দ যেন জর্জের চাপা ক্রোধের বারুদে আগুন ধরিয়ে দিল। দাউ দাউ করে জ্বলে উঠল তার শিরার প্রতিটি রক্তবিন্দু। চকিতে প্রচণ্ড জোরে একটা ঘুষি বসিয়ে দিল লেগ্রির চোয়ালে। চরকির মতো এক পাক ঘুরে লেগ্রি সজোরে আছড়ে পড়ল মাটিতে। অসম্ভব রাগে কাঁপতে কাঁপতে জর্জ বলল, আর একটা শব্দ উচ্চারণ করলে আমি জিভ টেনে ছিঁড়ে ফেলব। আঘাতের তীব্রতায় লেগ্রি সেই মুহূর্তে মাটি ছেড়ে উঠতে পারল না। 2-3 জন নিগ্রো কৃতদাস যারা খুব কাছেই দাঁড়িয়েছিল তারা কেউই এগিয়ে এসে লেগ্রিকে সাহায্য করল না, বরং বীরের প্রতি শ্রদ্ধায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। দৃঢ় পায়ে এগিয়ে গিয়ে জর্জ চালকের আসনে বসল। গাড়িটা ধীরে ধীরে চলতে শুরু করল। নিগ্রো কৃতদাসটা নীরবে গাড়িটাকে অনুসরণ করল। কোট থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে সাইমন লেগ্রি যখন উঠে দাঁড়াল, গাড়িটা তখন পথের বাঁকে হারিয়ে গেছে। আবাদের সীমানা ছাড়িয়ে জর্জ শুকনো বালির ছোট একটা টিলা দেখতে পেল। টিলাটা ঝাঁকড়া কয়েকটা গাছের সুন্দর ছায়া দিয়ে ঘেরা। টমকে কবর দেওয়ার জন্যে জর্জ মনে মনে ওই টিলাটাই বেছে নিল। নিগ্রো কৃতদাসটা স্বেচ্ছায় সাহায্য করতে চাওয়া সত্ত্বেও জর্জ নিজে হাতে কবরটা খুঁড়ল। সব কিছু প্রস্তুত করার পর টমকে নিয়ে আসার জন্যে ওরা তাকে সাহায্য করল। কোটটা কি করব মাস্টার? না না, ওটা থাকবে, ওটা সহই ওকে কবর দাও। আমি তো তোমাকে কিছু দিতে পারিনি, ওটা তোমার কাছেই থাক আঙ্কেল টম। কোটটা জর্জ টমের বুকের উপর বিছিয়ে দিল। তারপর সবাই মিলে মাটি চাপা দিতে লাগল। কাজ সারার পর ওরা সবুজ ডালপালা ভেঙে কবরটার উপর বিছিয়ে দিল। ওদের প্রত্যেকের হাতে কয়েকটা নোট গুঁজে দিয়ে জর্জ বলল,
তোমাদের বিশ্বস্ততার পুরস্কার। ঠিক আছে, এবার যাও। ওরা নিঃশব্দে মাথা নিচু করে চলে গেল। কবরটার সামনে জর্জ নতজানু হয়ে বসল। অশ্রুবিহীন চোখে মনে মনে প্রতিজ্ঞা করল, তোমার জন্য আমি প্রতিজ্ঞা করছি, দেশ থেকে অভিশপ্ত এই কৃতদাস প্রথা উচ্ছেদ করার জন্যে একজন মানুষের পক্ষে যা কিছু করা সম্ভব আমি তাই করব। আমাদের বিশ্বস্ত বন্ধুর শেষ বিশ্রামের স্থানটুকু চিহ্নিত করে রাখার জন্য কোনো স্মৃতিসৌধই গড়ে তোলা হয়নি। তার কোনো প্রয়োজনও ছিল না। ঈশ্বর জানেন সে এখন কোথায় শুয়ে রয়েছে। যখন প্রয়োজন হবে উনি নিজেই এসে তাকে সঙ্গে করে নিয়ে যাবেন। আর যে মানুষটা সারা জীবন একাই ভারী ক্রুশ কাঠিটা বয়ে বেড়াল, তার জন্য দুঃখ করার কোনো প্রয়োজন নেই, কেননা তার দুঃখও ঈশ্বরের আশীর্বাদে পরম রমণীয় হয়ে থাকবে। কেবল একটা মাত্র লাইনেই জর্জ শেলবি মাকে চিঠি লিখে জানিয়েছিল অমুক তারিখে বাড়ি পৌঁছব। টমের আকস্মিক মৃত্যুতে সে এমনই মুষড়ে পড়েছিল যে বেশ কয়েকবার চেষ্টা করেও গুছিয়ে কিছু লিখতে পারেনি। তার উপর চোখের জলেও বেশ কয়েকটা কাগজ তাকে নষ্ট করতে হয়েছে। আসলে মাকে কিছু একটা জানাতে হবে তাই, নইলে কাগজ কলম নিয়ে বসার কোনো মানসিকতাই তার ছিল না। এদিকে শেলবিদের বাড়িতে সারাদিন ব্যস্ততার কোনো অন্ত নেই। জর্জ শেলবির এসে পৌঁছানোর অপেক্ষায় সবাই উন্মুখ। মিসেস শেলবি বসে রয়েছেন ওর সুন্দর সাজানো ভেতরের বসার ঘরটায়। প্রায় সন্ধে তখন। শেষ শরতের ঠান্ডাকে দূর করার জন্যে মনোরম আগুন জ্বালানো হয়েছে। খাবার টেবিলে সাজানো রয়েছে ঝকঝকে বাসনপত্র। আন্ট ক্লো নিজের হাতে সবকিছু সাজিয়ে গুছিয়ে রেখেছে। আন্ট ক্লো আজ সাদা ক্যালিকো কাপড়ের নতুন পোশাকটা পরেছে। মাথার চূড়ো করা চুলের উপর একটা পাগড়ি বেঁধেছে। খুশিতে ঝিকমিক করছে ওর মুখখানা। টেবিল সাজানো প্রসঙ্গে মণিমাণিকে কিছু জিজ্ঞেস করার সময় স্পষ্টই বোঝা গেল ভেতরের চাপা উত্তেজনাটাকে ও কিছুতেই চেপে রাখতে পারছে না। বারবার ওর চোখ গিয়ে পড়ছে বাইরের গাড়ি বারান্দার উপর। মাস্টার জর্জের জন্য আমি সবচেয়ে ভালো আসনটা সাজিয়ে রেখেছি। আমি জানি বরাবর ওর আগুনের কাজটাই বেশি পছন্দ, কিন্তু স্যালি সবচেয়ে ভালো চায়ের পাত্রটা কেন বার করল না, যেটা বড়দিনের সময় মাস্টার জর্জ মিসিসের কাছ থেকে উপহার পেয়েছিল? যাই বলুন মিসিস, আমি কিন্তু ওটাই বার করছি। মিসেস শেলবি ছোট্ট করে শুধু বললেন, আচ্ছা, মাস্টার জর্জ আজ আসবে ঠিক বলেছে তো? হ্যাঁ ক্লো। আচ্ছা মিসিস, টমের কথা মাস্টার জর্জ কিছু লেখেনি? না ক্লো, আমার মনে হয় সময়ের অভাবে ও বেশি কিছু লিখতে পারেনি। শুধু লিখেছে আজ পৌঁছবে, বাড়ি এসে সব বলবে। মাস্টার জর্জ বরাবরই একই রকম, সব কিছু সবাইকে নিজের মুখে শোনাতে ভালোবাসে। ক্লোর কথা শুনে মিসেস শেলবি মুচকি হাসলেন। সারাদিন আমি কেবল একটা কথাই ভাবছি মিসিস, বুড়ো মানুষটা ঘরে ফিরে হয়তো তার নিজের ছেলে মেয়েদেরই চিনতে পারবে না। পলি তো এখন রীতিমতো বড় হয়ে গেছে, ও এখন আর সেই মুখচোরা ছোট্ট মেয়েটি নেই। বাবা কেক ভালোবাসে জেনে নিজে হাতে কেক বানিয়ে রেখেছে। মিস শেলবি মনে মনে কেমন যেন একটা অস্বস্তি বোধ করলেন। চিঠি পাওয়ার পর থেকেই ওর মন বলছিল নিশ্চয়ই কোথাও কোনো একটা অঘটন ঘটেছে, নইলে এই ধরনের নীরবতার সত্যি কোনো কারণ ছিল না। আচ্ছা মিসিস, মাস্টার জর্জ সঙ্গে টাকা নিয়ে গিয়েছিল তো? হ্যাঁ ক্লো, তোমার জমানো টাকা ছাড়াও আমি ওর কাছে আরও বেশি টাকা দিয়েছিলাম। আমি বরং এই বেলা মাস্টার জর্জের জন্য চায়ের পাত্রটা বার করে রাখি। ফিরে যেতে গিয়েও ক্লোর আর যাওয়া হলো না। ঘোড়ার গাড়ির চাকার শব্দ শোনা গেল। ওই তো মাস্টার জর্জ এসে গেছে। মিসেস শেলবি উঠে গেলেন। পরক্ষণেই ছেলেকে দেখা গেল মার বুকের মধ্যে। খোলা দরজা দিয়ে আন্ট ক্লো উদ্বিগ্ন চোখে তাকালো অন্ধকারের দিকে। তুমি আমায় মাফ করো আন্ট ক্লো। ক্লোর শক্ত হাত দুটো নিবিড় করে জড়িয়ে ধরে জর্জ বলল, আমি সত্যি আঙ্কেল টমকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলাম, কিন্তু ও আমাদের চাইতে অনেক সুন্দর একটা দেশে চলে গেছে। মিসেস শেলবি উচ্চকিত স্বরে কেঁদে উঠলেও ক্লো কিন্তু একটা কথাও বলল না।
ধীরে ধীরে এগিয়ে এসে জর্জ নোটের তোড়াটা রেখে দিল খাবারের টেবিলের উপর। এতদিন যে নোটগুলো সম্পর্কে ক্লোর বুক গর্বে ফুলে উঠত, এখন সেগুলোর দিকে ফিরেও তাকালো না সে। কোনো কথা না বলে ক্লো মাত্র ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, মিসেস শেলবি ওর হাত ধরে টেনে চেয়ারে এনে বসালেন, নিজেও বসলেন পাশের চেয়ারটায়। তোমাকে কি বলে যে সান্ত্বনা দেব ক্লো, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। ওর মসৃণ চিবুক বেয়ে তখন অঝরে ঝরে পড়ছে চোখের জল। আমিও জানতাম এমনটা ঘটবে মিসেস, আমি জানতাম ওকে আর কোনোদিন দেখতে পাবো না। কাউকে একবার বিক্রি করা হয়ে গেলে সে আর কোনোদিন ফিরে আসে না। ক্লোর মাথায় হাত বোলাতে বোলাতে মিসেস শেলবি বললেন, শোনো ক্লো, মিসেস, আমি আর কিচ্ছু শুনতে পাচ্ছি না, আমার বুক ভেঙে যাচ্ছে। আমি জানি ক্লো, স্বামী হারানোর ব্যথা আমি বুঝি, কিন্তু যিশু ছাড়া আর কেউই তোমার ভাঙা বুক জোড়া দিতে পারবে না ক্লো। একমাত্র উনি পারেন এই শোকের সান্ত্বনা দিতে। অনেকক্ষণ ধরে সবাই কাঁদার পর জর্জ ধীরে ধীরে আঙ্কেল টমের মৃত্যুর শেষ গৌরবময় দৃশ্যটা বর্ণনা করল এবং সবাইকে কিভাবে তার হৃদয়ের ভালোবাসা জানিয়েছে সে কথাও বলল। এই ঘটনার প্রায় 1 মাস পরে একদিন জর্জ তাদের ভূসম্পত্তিতে নিয়োজিত সমস্ত কৃতদাস দাসীদের ডেকে বিরাট হলঘরটাতে জড়ো করল। প্রথমটায় ওরা ব্যাপারটার গুরুত্ব কিছুই উপলব্ধি করতে পারেনি, কিন্তু প্রত্যেকের হাতে যখন একটা করে দলিল দিয়ে বলা হলো আজ থেকে ওরা স্বাধীন, এগুলো ওদের মুক্তিপত্র, তখন ওরা সত্যি খুব অবাক হয়ে গেল। একই সঙ্গে শোনা গেল কান্না আর উল্লাস ধ্বনি। কেউ কেউ অত্যন্ত বিনীতভাবে দলিলটা ফিরিয়ে দিয়ে কাতর স্বরে মিনতি করল, স্বাধীনতার চাইতে আমরা এখানে অনেক ভালো আছি কর্তা। এতদিনের পুরনো মণিবাণীকে ছেড়ে আমরা কোথাও যেতে চাই না। ওদের উদ্বিগ্ন কাতর সরল মুখগুলোর দিকে তাকালে সত্যি মায়া হয়। পুরনো বন্ধুরা আমার, এই জায়গা ছেড়ে, আমাদের ছেড়ে কোথাও চলে যেতে হবে না। জমি আর বাড়ির প্রতিটা জায়গাতেই তোমাদেরকে আমার প্রয়োজন। তোমরা এতদিন যেমন কাজ করছিলে ঠিক তেমনিভাবেই কাজ করবে, কিন্তু কাজের বিনিময়ে তোমরা মজুরি পাবে। আজ থেকে তোমরা স্বাধীন। বলা যায় না আমি আবার কখনো যদি ঋণী হয়ে পড়ি কিংবা মারাই যাই, অধিকাংশ ক্ষেত্রেই যা ঘটে, তোমাদের হয়তো অন্য কোথাও বিক্রি করে দেয়া হয়, সেটার আর প্রয়োজন হবে না। শুধু তাই নয়, আজ থেকে আমি ঠিক করেছি আমি তোমাদের প্রত্যেককেই শিক্ষা দেব। হয়তো কিছুটা সময় লাগবে, তবু প্রতিটা স্বাধীন মানুষ হিসেবে তোমাদের কাছে আশা করব তোমরা শেখার আগ্রহ প্রকাশ করবে, তোমাদের ভালো হবে, নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হবে আর ঈশ্বরে বিশ্বাস রাখবে। আমিও প্রতিজ্ঞা করছি যতদিন জীবিত থাকব তোমাদের প্রতি বিশ্বস্ত থাকব। সমস্ত চুল পেকে সাদা হয়ে যাওয়া এক বৃদ্ধ, আজকাল চোখে যে ভালো দেখতেও পায় না, কাঁপা কাঁপা হাত দুটো ওপরে তুলে বলল, ঈশ্বর আপনার মঙ্গল করুন কর্তা। আর শুধু একটা কথা, তোমরা আমাদের বিশ্বস্ত বন্ধু আঙ্কেল টমকে কখনো ভুলো না। জর্জ তখন টমের মৃত্যুর শেষ দৃশ্যটা সংক্ষেপে বর্ণনা করল এবং এই পৃথিবীর প্রতিটা মানুষকে সে কিভাবে তার হৃদয়ের আন্তরিক ভালোবাসা জানিয়েছে সে কথাও বলল। বন্ধুরা আমার, তার কবরের সামনে নতজানু হয়ে বসে আমি ঈশ্বরের নামে শপথ করেছিলাম আমার নিজের আর একজনও কৃতদাস থাকবে না। যদি সম্ভব হয় আমি প্রত্যেককেই মুক্তি দেব, যাতে অন্তত আমার জন্য ওদের কাউকে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে নির্জন কোনো কৃষিভূমিতে আমার আঙ্কেল টমের মতো নিঃসঙ্গ অবস্থায় মরতে না হয়। তাই তোমরা যদি কখনো মুক্তির স্বাদ অনুভব করো, মনে করো সেই মুক্তির জন্যে তোমরা চিরঋণী মহৎ হৃদয় সেই মানুষটার কাছে। যখনই তোমাদের আঙ্কেল টমের ঘরটার দিকে চোখ পড়বে, মনে মনে স্মরণ করবে সৎ আর বিশ্বস্ত সেই মানুষটাকে। আপ্রাণ চেষ্টা করবে তার মতোই অনিন্দ সুন্দর হয়ে উঠতে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হ্যারিয়েট বিচার স্টোয়ের লেখা আঙ্কেল টমস কেবিন। আজ 11 পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি।
আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।